আমরা আগের দিনে বলেছিলাম গল্পটার নাম কি না, আমাদের 11 সেমিস্টার 1 এর সাবজেক্ট বাংলা, অর্থাৎ আমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সাবজেক্ট হচ্ছে বাংলা। এই বাংলা সাবজেক্টের প্রথম যে অধ্যায়টা সেটার নাম হচ্ছে পুঁই মাছা। ঠিক আছে, এদিকে চলে এসো গার্ড হবে, আমি এইদিকে থাকবো, তার মানে তোমাদের গার্ড হবে দেখতে। এইদিকে ঘুরে যখন তুমি বসবে তখন ফোকাসটা যেন এইদিকে থাকে। ঠিক আছে, তাহলে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সাবজেক্ট হচ্ছে বাংলা। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে পুঁই মাছা। এই পুঁই মাছা সম্পর্কে আমরা অনেকেই এই সম্পর্কে ধারণা পেয়েছি। আসলে পুঁই মাছাটা কি না, পুঁই মাছা হচ্ছে এখানে একটা পুঁই শাক বিশেষ, আমরা যেগুলো নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন জীবনে যেটা আমরা সাধারণত ব্যবহার করি, আমরা খাবার হিসাবে যেটাকে গ্রহণ করি, সেটার নামই হচ্ছে পুঁই। আর মাচাটা কি, মাচাটা হচ্ছে কোনো একটা উঁচু জায়গা, যেমন পুঁই শাক লতানো উদ্ভিদ, সেই জন্য কিন্তু কোনো আকর্ষণের প্রয়োজন পড়ে, অর্থাৎ কোনো কিছুর উপরে সে কিন্তু থাকতে পারে। এই গল্পের যে লেখক, যার নাম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গল্পটা লিখেছে, তার নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা তার ছবিও দেখতে পাচ্ছি। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই ছবিটা যখন, এই গল্পটা যখন আমাদের সামনে তুলে ধরে পুঁই মাছা, সেই পুঁই মাছা গল্পে এখানে প্রথম যে পুঁই মাছাটা প্রথম যখন প্রকাশিত হয়, তখন আমরা শুনেছিলাম যে আবসারিকা, যেটাকে আমরা অবসারিকা বলছি, সেই অবসারিকা পত্রিকাতে, মানে পারিবারিক পত্রিকাতে কিন্তু প্রথম আসে, মানে প্রথম প্রকাশিত হয় আবসারিকা পত্রিকাতে। পরবর্তীকালে এই আবসারিকা পত্রিকার পরে আসে প্রবাসী পত্রিকায়, এই প্রবাসী পত্রিকাতেও সেটা কিন্তু প্রকাশ পায়। ঠিক আছে, এত ওই বাইরের ফ্যানটা দিয়ে চলে যাচ্ছে শিল্প, তাহলে হাওয়াটা দিয়ে চলে, এইটা হলো পরে আলোর ইয়েটা করছে, তাহলে প্রবাসী পত্রিকায় প্রকাশ পায়। পরে দেখলো লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে আমাদেরকে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হওয়ার পর 1931 খ্রিস্টাব্দে এই গল্পটা মেঘ মোল্লার গ্রন্থে প্রকাশিত হয়, গল্প গ্রন্থে এটা কিন্তু প্রকাশ পায়। এ বলে সকলের মন জয় করে নেয় এই পুঁই মাছা। পুঁই মাছা গল্পে আমরা এর আগের দিনে বলেছিলাম যে লেখক সে কিন্তু ছিল একজন গৃহ শিক্ষক। এ কি করতো না, প্রতিদিন এই গৃহ শিক্ষক ঘটনাটা একটা বিজ্ঞাপন থেকে পেয়েছিল। আমরা দেখতে পাচ্ছি, কালকে আমরা বলছিলাম যে কিভাবে হলো না, অমৃত বাজার পত্রিকা একটা বিজ্ঞাপন প্রকাশিত হয়, যেটার নাম হচ্ছে গৃহ শিক্ষক চাই। গৃহ শিক্ষক মানে যার কাছে আমরা টিউশন পড়ি, ঘরে এসে যে পড়াই, তাকে বলি আমরা গৃহ শিক্ষক। তো এখানে একজন ছেলের কথা বলা হয়েছে, সে কিন্তু খুবই দুরন্ত প্রকৃতির, মানে চঞ্চল প্রকৃতির ছেলে। সে স্নেহের শাসনে পড়তো, মানে পড়াশোনাটা অতটা লাটে উঠে যায়, কারণ তার মাও নাই বাবাও নাই, তাহলে কে দেখবে। কিন্তু আসলে সে হচ্ছে এক জমিদার বাড়ির ছেলে, তার একটা ইস্তেহার দেওয়া হয়। তো এখানে যোগ্যতার মাপকাঠি করা হয় যে গৃহ শিক্ষকটা নিয়োগ হবে, সেই গৃহ শিক্ষকের জন্য একটা অভিজ্ঞতা বা তার একটা যোগ্যতার প্রয়োজন আছে। সেটা কি না, বিএ পাস, মানে যেটাকে বলা হয় ব্যাচেলর অফ আর্টস বা ব্যাচেলর অফ সায়েন্স। তো বিএ অভিজ্ঞ শিক্ষক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানে সে কিন্তু বিএ পাস করা এবং তার কিন্তু অভিজ্ঞতা আছে এই শিক্ষকতা সম্পর্কে। তারপরে কি হলো না, সে প্রবাসী পুরস্কার প্রাপ্ত হয়। মৌরিফুল গল্পের লেখক, যে মৌরিফুল গল্পের যে লেখক, তার নামও ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সে অনেক গল্প লিখেছিল, এর আগে আমরা শুনেছিলাম পথের পাঁচালী, এরকম অনেক গল্পই সে কিন্তু লিখে। তো এই যে বিজ্ঞাপনটা দিয়েছিল, সে কিন্তু জমিদার, এক ধরনের বড় মাপের সে জমিদার ছিল। সেই জমিদার ছিল কোথাকার না, সে বিজ্ঞাপন দিয়েছিলেন পাথুরা ঘাটার বিখ্যাত জমিদার খেলত চন্দ্র অর্থাৎ ঘোষের পুত্র, যার নাম হচ্ছে রমানাথ। এই রমানাথ তার পুত্র, যার নাম হচ্ছে সিদ্ধেশ্বর ঘোষ। তাহলে রমানাথের ছেলে, যার নাম হচ্ছে সিদ্ধেশ্বর ঘোষ, তিনি অনেক বিজ্ঞাপনের মধ্যে ডাকলেন মাত্র দুজনকে চিনলেন, মানে ও বাছাই করলো এবং তার মধ্যে দুজনকে ডেকেছিল।
যারা বিজ্ঞাপন দেখে মানে ইন্টারেস্টেড হয় যে না আমাকে যেতে হবে সেখানে। তো সিদ্ধেশ্বর ঘোষ শেষ পর্যন্ত মনোনীত হয়। মৌরকুল গল্পের লেখক বিভূতিভূষণকে মানে সিদ্ধেশ্বর ঘোষ শেষ পর্যন্ত মনোনীত একজনকে করলো যার নাম হচ্ছে বিভূতিভূষণ, যে লেখক অর্থাৎ কুইমাচা গল্পের যে লেখক তাকে। তো কুইমাচা গল্পের লেখক যিনি, হঠাৎ করে সে কিন্তু তার বাড়িতে এসে পৌঁছায় জমিদারের বাড়িতে। জমিদারের বাড়িতে আসার সাথে সাথেই তার ছেলে ছিল খুবই চঞ্চল প্রকৃতির। জমিদারের ছেলে, মা বাবারা তাকে কোন রকম বোকাঝোকা করতো না, যাতে আনন্দ ফুর্তিতে থাকতে পারে সেই জন্য তাকে খুবই ভালোবাসতো। অবশেষে কি হয় না, যখনই ওই বিভূতিভূষণ পাথুরিয়া ঘাটা মানে পাথুরিয়া ঘাটার প্রসাদে যখন সিঁড়ি ভেঙে উঠছে, মানে সিঁড়ি দিয়ে উঠছে, কে উঠছে? বিভূতিভূষণ। এবারে বিভূতিভূষণ যখন উঠছে তখন কিন্তু যে ছেলেটা অর্থাৎ যে চঞ্চল ছেলেটা, সেই চঞ্চল ছেলেটা কিন্তু তাকে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করলো না, উপর থেকে তত্তরিয়ে নেমে এসছে সিঁড়ি ভেঙে, ও কিন্তু বিভূতিভূষণের কাছে চলে এসছে। কার কাছে এলো? বিভূতিভূষণের কাছে। ওই ছেলেটা মানে মাস্টার দেখলে অনেকে হাউমাউ করে না বাবা পড়বো না, না বাবা পড়বো না, এইখানে কিন্তু সেরকম কোনো কথাই নয়। তো তত্তরিয়ে নেমে এলো, 9-10 বছরের কিন্তু তার বয়স, ছেলেটার বয়স হচ্ছে 9 থেকে 10 বছর। বললো আপনি তো সেই মিতে মাস্টার। বিভূতিভূষণকে সেই প্রশ্ন করছে যে আপনি তো সেই মিতে মাস্টার। কি বলছে? ওই ছেলেটা বলছে আপনি তো সেই মিতে মাস্টার, অর্থাৎ বিভূতিভূষণকে সে জিজ্ঞাসা করছে। চমকে উঠলেন বিভূতিভূষণ। তৎক্ষণাৎ ছেলেটি বিভূতিভূষণের হাত ধরলো, হাত ধরে করে বলছে চলুন তাহলে মাস্টার মশাই এবারে উপরের দিকে। মানে কতটা এক্সট্রা অর্ডিনারি ছেলে, তাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে যে চলুন 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 উপরে চলুন। তৎক্ষণাৎ ছেলেটি বিভূতিভূষণের হাত ধরে উপরে নিয়ে যাচ্ছে। খটকা লাগলো বিভূতিভূষণ। তাহলে হঠাৎ করে যদি এরকম বাচ্চা ছেলে 9-10 বছরে তোমাকে যদি টেনে নিয়ে যায়, তোদেরকে যদি টেনে নিয়ে যায়, তাহলে নিশ্চয়ই একটা খটকা আছে যে নিশ্চয়ই কিছু একটা দুষ্টুপনা করবে। তো ছেলেটার খটকা ছেলেটারও খটকা লাগলো, তাহলে বিভূতিভূষণ যাচ্ছে আমার সাথে, তারও খটকা লাগছে, আর বিভূতিভূষণেরও চিন্তা ভাবনা যে এরকম কেন হচ্ছে। তো ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করলো আপনার নাম তো বিভূতিভূষণ ব্যানার্জি। কে প্রশ্ন করছে? ছেলেটা বলছে আপনার নাম তো বিভূতিভূষণ ব্যানার্জি। তখন ও ঘাড় নেড়ে বললো না, ঘাড় নাড়লো, হ্যাঁ বিভূতিভূষণ। সে সত্যি কথাই বললো। এবং ছেলে বললো তার নামও বিভূতি বোস। সে বলছে আমার নাম বিভূতি বোস। মানে কেমন খচ্চর ছেলে বুঝি। তাই তারা মিতে সেই শুধু বিভূতির পালা। খেয়ালির কাছে ধরা পড়লো তার খামখেয়ালিপনা। মানে এটা একটা ধরনের খামখেয়ালিপনা, মানে এখন কি করছে তখন কি করবে, এইরকম ভাবে কিন্তু সে কিন্তু কাজ করে যেতে থাকে। তো খামখেয়ালিপনা বৈজ্ঞানিক তথ্যগুলিকে কিন্তু পৌরাণিক কাহিনীর সঙ্গে মিলিয়ে দিতে চাইলে এবং গুরু মহাশয় বিভূতিভূষণের গল্প বলতে বলতে চোখে জল চলে এলো। মানে কি একটা তোর মা দেখ। তো হঠাৎ করে তার একটা খামখেয়ালিপনা। এবার খামখেয়ালিপনাতে কি করেছে না, গুরু মহাশয় বিভূতিভূষণের গল্প বলতে চোখে জল ফেলতে বাধ্য করেছে। ইমোশনাল এমনই একটা গল্প বলতে শুরু করেছে যেখানে কিন্তু তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করেছে। গল্প শুনতে আসে কে কে এলো এবার। ওই গল্প তো খুব মজার গল্প। কে বলছে? বিভূতিভূষণ। কারণ বিভূতিভূষণ একজন ভালো গল্প লেখক, ও তো গল্প ভালো বলবেই। ও লোকটানার বা গল্পের যে রঙ্গ রস ও যখন বলছে তখন কিন্তু অটোমেটিক যে ছোট ছোট বাচ্চারা আছে তার বাড়িতে তারা কিন্তু ছুটে ছুটে আসছে। কে কে এলো দেখি আমরা। গল্প শুনতে এসে সিদ্ধেশ্বর বাবুর যে ভাইপো মন্থ, ভাগ্নে শীতল, সিদ্ধেশ্বর বাবুর ভাই অক্ষয় বাবুর মেয়ে ছোট বুড়ি, যার ভালো নাম স্মৃতি, সেও এলো। তো যার ভালো নাম স্মৃতি সেও এসছে সিদ্ধেশ্বর বাবুর যে যার ভালো নাম বুড়ি। বিভূতিভূষণ ওদের কাছে বানিয়ে একটা গল্প বললেন কুইমাচা, এমনই এক গল্প সে কিন্তু বানালো, যে গল্পটার নাম হচ্ছে কুইমাচা। তো মন্ত্রে এসে বায়না ধরেছিল যে পারিবারিক পত্রিকা আবসারিকার জন্য গল্প দিতে, এবং পত্রিকাটি ছিল হাতে লেখা। মানে তখনকার দিনে এরকম টাইপ করা কোনো গল্প ছিল না, তখনকার দিনে হাতে লেখা গল্পটাই সব থেকে বেশি চলতো। প্রবাসীতে বেরোনোর আগেই কুইমাচা তাতে প্রকাশিত হয় এবং গল্পটি পরে মেঘমল্লার গল্প গ্রন্থে সেটা সংযুক্ত হয়। মানে আবসারিকার পরে আসে প্রবাসী,
প্রবাসীর পরে আসে মেঘমল্লা, যেটা গল্প গ্রন্থে সংযুক্ত করা হলো এই গল্পটাকে, অর্থাৎ পুঁই মাচাকে। তাহলে পুঁই মাচাকে যখন সংযুক্ত করা হলো, তারপরে কি ঘটনাটা ঘটলো দেখি। তো এখানে বলছে বাংলা সাহিত্যে পুঁই মাচা বিভূতিভূষণের এক অনাবদ্য সৃষ্টি, মানে বাংলা সাহিত্যে এর নাম ডাক ব্যাপক হারে কিন্তু রয়েছে। কার? এই বিভূতিভূষণের যে গল্পটা, সেই গল্পটা হচ্ছে গা পুঁই মাচা। সেই পুঁই মাচার গল্পে বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক অনাবদ্য সৃষ্টি। আপাত তুচ্ছ নিতান্ত সাধারণ ঘটনা অবলম্বন করে এই গল্প লেখক তৈরি করেছেন এক মর্মস্পর্শী কাহিনী। মর্মস্পর্শী মানে যেটাকে শুনলে তোর মনে হবে যে এই ঘটনাটা আমার সাথেই ঘটছে, এগুলোকে বলা হয় মর্মস্পর্শী। তো আলোচ্য গল্পে সোহাই চাটুর্যের নামে সহায় সম্বলহীন এক দরিদ্র ব্রাহ্মণ ছিল। সোহাই যে চাটুর্যে বা সোহাই হরি, সে কিন্তু ছিল একজন দরিদ্র ব্রাহ্মণ। আমরা কালকেই শুনেছি সোহাই হরি একজন দরিদ্র ব্রাহ্মণ। তার এক স্ত্রী যার নাম হচ্ছে অন্নপূর্ণা, তার 3 মেয়ে। প্রথম মেয়ের নাম খেন্তি। আলোচ্য গল্পে কিন্তু খেন্তিকে নিয়েই এই গল্পটা, অর্থাৎ পুঁই মাচা গল্পটা। তাহলে সোহাই হরি এবং অন্নপূর্ণার যে বড় মেয়ে, তার নাম হচ্ছে গা খেন্তি। খেন্তির মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, সে কিন্তু ভোজন রসিক, অর্থাৎ খেতে খুব পছন্দ করে। কে পছন্দ করে? খেন্তি। তাহলে খেন্তিকে কেন্দ্র করে, কারণ ব্রাহ্মণ বাড়ির বিবাহযোগ্য মেয়ে, তার বাবাকে কখনো কখনো জিজ্ঞাসা করতো বিবাহের ব্যবস্থা, মানে দরিদ্র সোহাই হরিকে জিজ্ঞাসা করতো গ্রামে গঞ্জে যে সমস্ত মুখিয়া বা যে মানে প্রধান লোক গ্রামের, তারা কিন্তু জিজ্ঞাসা করতো যে এই তুমি খেন্তির বিয়ে দেবে না? কিন্তু খেন্তির বয়স হয়েছে, তো তাহলে খেন্তিকে কখন বিবাহ দেবে? বিবাহযোগ্য হয়ে উঠেছে, তাহলে তাকে বিবাহ না দিলে ঘরে কতদিন লাগবে? এটা কিন্তু ওর বাড়ির যে লোকজন ছাড়া গ্রামের যারা লোকজন, তারা কিন্তু বারে বারে তার বাবাকে এবং মাকে খোঁটা দেয়। তার মায়ের তো খুব কষ্ট হয়, কিন্তু বাবা সেটাকে এড়াই চলানোর চেষ্টা করে, কারণ এই গ্রামের যে মাতব্য, তারা কিন্তু সবসময় তাদের সাথে এরকম কথাবার্তা সবসময় চলতেই থাকে। তো খেস্তিকে আশীর্বাদ করে আর কয়েকদিন পরে সোহাই জানতে পারলেন তার স্বভাব চরিত্র বেশ ভালো নয়, মানে একজন জমিদারের সাথে এর বিয়ে ঠিক করা হয়েছিল, যার নাম হচ্ছে গা মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে এর বিবাহ যোগ্য, অর্থাৎ বিবাহ ঠিক করেছে। কিন্তু বিবাহ ঠিক করলে হবে কি? খেন্তির কপালে থাকলে তবেই তো বিবাহ হবে। কিন্তু আসলে কি হয়েছে, তাকে আশীর্বাদ করা সত্ত্বেও সোহাই হরি পরে জানতে পারে যে ছেলেটার মধ্যে কিছু খারাপ লক্ষণ রয়েছে, অর্থাৎ খারাপ কিছু স্বভাব আছে। তো ছেলে স্বভাব চরিত্র বেশ ভালো নয়, নিজের গ্রামের কোন কুম্ভকার বধূর সঙ্গে তার অপকর্মের চেষ্টা চলতো। মানে কি, তার একটা ঘটনা হয়েছিল কি না, কুমারদের যে বউ, তাদের সাথে এর একটা প্রেমালাপ ছিল, অর্থাৎ ভালোবাসা ছিল। সেটা কিন্তু খেন্তির বাবা বুঝতে পারে, অর্থাৎ সোহাই হরি, নাকি? তাহলে সোহাই হরি জানতে পেরে তখন তো আর কেউ চাইবে না যে আমার মেয়েটাকে আমি কোন খারাপ লোকের হাতে তুলে দেবো, কেউই চাইবে নাই। তখন কি করলো, ওই বিবাহটাকে বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর কুম্ভকার বধূর সঙ্গে ঘটনাটা শোনার পর আর কোন রকম ভাবেই তার বিবাহ কথা কিন্তু আর তুললো না। নিয়মিত নিয়ে চিন্তায় পড়ে গেল, গ্রাম সমাজে নিন্দিত হতে শুরু হলো যে খেন্তির বিয়ে হলো না, কি ব্যাপার, কেন হয়ে গেল? এইরকম একটা চণ্ডী মণ্ডপ ছিল, মানে চণ্ডী ঠাকুরের যে স্থান যেখানে, অর্থাৎ মন্দির যেখানে, সেই মন্দির প্রাঙ্গণে এই লোকজনগুলো বসে থাকতো। এদের কাজ হচ্ছে পরনিন্দা পরচর্চা করা। তো এক ঘরে করে দেওয়ার সোহাই হরিকে, তাহলে বলছে সোহাই হরি বিয়ে লাগাচ্ছে না, তাহলে এক কাজ করো, সোহাই হরিকে এক ঘরে করে দাও, এর সাথে কেউ কথাবার্তা করো না। তো স্ত্রী অন্নপূর্ণা তখন রেগে মেগে কি বলে না, অন্নপূর্ণার কানে পৌঁছালো, তিনি চিন্তিত হয়ে পড়েন এই ব্যাপারে চড়াচুর, স্বামীকে দু এক কথা শোনালো। স্বাভাবিক জিনিস, যেটা নিত্য নৈমিত্তিক আমাদের ঘরে বাড়িতে যেমন হয়। তো বিন্দুমাত্র ভাবিত হলে না, তার বড় মেয়ে খেন্তিকে নিয়ে আর কিন্তু চিন্তা ভাবনা করলো না, কারণ ও আসল ঘটনাটা তো জানে। কেউ কি বাবা চাইবে, কারু কি বাবা চাইবে যে তার মেয়েটাকে আমি জলে ফেলাই দিই? তাহলে সে কিন্তু চাইলো না। কিন্তু তার বিবাহ নিয়ে বাবা মায়ের তীব্র বিবাদ বেঁধে যায়, মানে দুজনের মধ্যে তীব্র বিবাদ বাঁধে। কার কার বাঁধলো বিবাদ না, অন্নপূর্ণার সাথে সোহাই হরি। কার বাঁধলো? অন্নপূর্ণার সাথে সোহাই হরি বিবাদ বেঁধে। এবারে বিবাহ মানে বিবাদ বেঁধে যাওয়ার সাথে ওর কিন্তু আরো 2 মেয়ে ছিল।
একজনের নাম ছিল পুটি আর একজনের নাম ছিল রাধিকা, মনে রাখবে। তাহলে আমরা লিখে নিই, সোহাই হরি তিন মেয়ের নাম কি? সোহাই হরি তিন মেয়ের নাম কি? সোহাই হরি তিন মেয়ের নাম কি? দেখো, সোহাই হরির তিন মেয়ের নাম কি? সোহাই হরির তিন মেয়ের নাম কি? সোহাই হরির তিন মেয়ের নাম কি? দেখো, প্রথম মেয়ে হলেন খেন্তি, প্রথম মেয়ে খেন্তি, এবং দুই বোন হলো পুটি ও রাধিকা, পুটি ও রাধিকা। তাহলে কে কে? খেন্তি, পুটি আর রাধিকা। খেন্তি, পুটি আর রাধিকা। তো বিবাহযোগ্য মেয়ে খেন্তি হচ্ছে বিবাহযোগ্য মেয়ে। আমরা আগেই দেখেছি যে ওর বয়স প্রায় 14-15 বছর। কিন্তু আসলে যখন তার বাবা মায়ের কাছে যেত, বাবা মাকে তার বাবাকে যখনই জিজ্ঞাসা করতো, তখন কিন্তু আরো 2 বছর কমাই বলতো, অর্থাৎ তার মেয়ের বয়স বলতো 13 বছর। কিন্তু আসলে তার বিবাহযোগ্য মেয়ে হচ্ছে 14-15 বছর হয়ে গেছে। তো এ কি করলো, একদিন সে কি করলো, তার বাউন্ডুলা মেয়েকে নিয়ে, অর্থাৎ খেন্তি যে বাউন্ডুলা এবং ভোজন রসিক, খুব খেতে পছন্দ করে। তো বিবাহযোগ্য কন্যার এমন বাউন্ডুলা আচরণ অত্যন্ত অন্নপূর্ণা খুব রেগে যায়, অর্থাৎ তার মা খুব রেগে যায় যে এই মেয়েটাকে আমাকে বিয়ে দিয়ে দিলেই, বাড়ি থেকে পাঠিয়ে দিলেই আমি কিন্তু প্রাণে বাঁচি। তো হঠাৎ করে সে কি করলো, বাউন্ডুলে মেয়েটার বিবাহযোগ্য করে তোলার জন্য একে নানান জায়গায় বিয়ে ঠিক করলো, সেটাও ভেঙে পড়লো। তো একদিন এই ঘটনা শুনে অন্নপূর্ণা খুব রেগে যায়। তখন কি করে না, ছোট মেয়ে যে বিবাহযোগ্য কন্যা বাউন্ডুলা হয়ে যাওয়ার পর একদিন ছোট মেয়ে রাধিকাকে বললেন যে পুঁই শাকগুলিকে খিড়কি পুকুরের ধারে, মানে পুঁই শাক এনেছিল, সেটা রেগে মেগে কি করেছে, ধরে পড়ে পুকুর পাড়ের দিকে, ওদের একটা খিড়কি আছে বা জানালা আছে, সেটা দিয়ে বাইরের দিকে ফেলে দিয়েছে। কি ফেলে দিয়েছে? পুঁই শাক। তো পুঁই শাক পুকুরের ধারে ফেলে দিয়ে আসতে বললো। কাকে বললো? মনে রাখবি, কাকে বললো? রাধিকাকে। ছোট মেয়ে রাধিকাকে বললো যে পুঁই শাক গুলো ফেলে দিয়ে। পুঁই শাক ফেলে দিয়ে আসতে সোহাই হরি এমনই অনুরোধ, কোনো কাজ হয় না। রাধিকা কলের পুতুলের মতো মায়ের নির্দেশ পালন করতে। একটা ছোট ছোট মেয়ে থাকে না, ও কিন্তু ওর মা যা বললো সেটাই করবে, ও কারো কথা কিন্তু শুনবে না। ও কি করেছে, ওকে বলেছে পুঁই শাক তুলেছে, গিয়ে পরে ছুড়ে দিয়ে চলে আসছে। কে করেছে? রাধিকা। ও কেউ কোনো কথা কিন্তু শোনে নাই। ও রাধিকার কথা শুনে রাধিকা কলের পুতুল মানে ছোট মেয়ে, কোলে নিয়ে ঘুরে বেড়ায়। সে তো শুনবেই মায়ের কথা, বাবার থেকে মায়ের কথা বেশি শুনবে। সে কি করেছে, সেদিন রান্না করতে বসে অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরহ এবং অধিক মাত্রায় ভোজনপটু হচ্ছে খেন্তি। খেন্তি খুব খেতে পছন্দ করে। তো খেন্তির খাওয়া দাওয়ার প্রতি খুব একটা ইচ্ছা থাকে সবসময়। নিতান্তই নিরহ এবং ভোজন পেটু, মানে ওকে মারো ধরো কিছু ব্যাপার নাই, কিন্তু খাবার ওকে দিয়ে দাও। তো মুখখানির কথা মনে পড়ে যায়, যতই করুক সেই তো মা। অন্নপূর্ণা অর্থাৎ তার মা বললো ঠিক আছে, তো পুঁই শাক ফেলে দিয়েছে। মনে মনে কিন্তু পরে আফসোস করছে যে কেন বাবা পুঁই শাকটা ফেলে দিয়ে এলো। কিছুদিন পরে হয়তো শ্বশুর বাড়ি চলে গেলে বেচারা ওই মুখটা আবার মনে পড়বে। তো সে কি করলো, ওই মায়া ত্যাগ করতে পারলো না। তো সে কি করলো না, তৎক্ষণাৎ সে উঠোনে যে খিড়কিটা আছে সেই খিড়কিটা খুলে দেখছে আশেপাশে ছড়িয়ে, মানে যে পুঁই ডাঁটা গুলো ফেলে এসেছিল সেটা খিড়কি থেকে দেখে, এবং চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি রাঁধেন চুপি চুপি। কে রাঁধলো? অন্নপূর্ণা। অন্নপূর্ণা রেঁধে রেখেছে। দুপুরবেলা খাবারের পাতে পরম প্রিয় পুঁই শাকের চচ্চড়ি আর তার সাথে চিংড়ি মাছ। তো এটা দিয়ে বিষয়ের আনন্দে অস্থির হয়ে ওঠে খেন্তি। মানে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু তার আনন্দ করে আবার এনেছে তার মা, এবং খুব সুন্দর করে রান্না করেছে। তো চেটেপুটে খেন্তি খাওয়ার পর তৃপ্তি পান অন্নপূর্ণাও। মানে ওকে যে বোকাঝোকা করলো, নানা রকম কটু কথা বললো, তারপরেও কিন্তু মায়ের মন তো, সে কিন্তু খুবই শান্তি পেল যে বেচারা মেয়েটা এনেছিল এত কষ্ট করে, সেই মেয়েটার জন্য যেটা রান্না করেছি সেটা কিন্তু আবার সে খেতে পেল।
এবারে কালীময় চণ্ডী মণ্ডপে ডাক পড়লো সোহাই হরি। কালীময় কিন্তু ওখানকার মাতব্বর, সেই মাতব্বর সোহাই হরিকে ডাকছে, এই সোহাই হরি এদিকে শোন। তো চণ্ডী মণ্ডপে বসে আছে, কে বসে আছে? কালী। এ কিন্তু সোহাই হরিকে ডেকেছে। সোহাই হরিকে ডাকা মাত্রই সে কিন্তু এখানে কি বলছে দেখো, এখানে বলছে আশীর্বাদ হয়ে যাওয়ার পর মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার জন্য তাকে ভৎসনা করা হয়। আশীর্বাদী হয়ে যাওয়ার পর ভেঙে গেলে সবাই কিন্তু একটু খারাপ চোখে দেখে। তো মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার জন্য তাকে ভৎসনা করলো। এত বিশেষ বিচলিত হন তিনি যে দুদিন পরেই খেন্তির সঙ্গে লুকিয়ে লুকিয়ে বরজপতের বন থেকে আনন্দে উদ্ধার করে আনা 15-16 সের ওজনের মেটো আলু। মেটো আলু দেখেছি কি? মেটো আলু মানে যেগুলোকে আমরা বলি লাল আলু, দেখেছিস? গাছের উপরে দেখবি ধরে, অনেক সময় মাটির সাথে লেগে থাকে, মেটো আলু দেখবি। তো সেই মেটো আলু ও কিন্তু বন থেকে কেটে নিয়ে আসছে। কে এনেছে? তার বাবা সোহাই হরি। তো সোহাই হরি যখন ওকে বন থেকে মেটে আলুটা নিয়ে আসছে, তখন কিন্তু ওই বরজপতের বন থেকে নিয়ে আসছে এবং বুদ্ধিমতী স্ত্রী অন্নপূর্ণার কাছে মেটো আলু যখন যথারীতি ধরা পড়েন বুদ্ধিমতী স্ত্রী অন্নপূর্ণার কাছে, মানে ও কিন্তু বুঝতে পেরে যায় যে এর বাবাই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে। কি ঘটনা ঘটিয়েছে? মেটো আলুটা এনেছে। ওই মেটো আলুটাও কিন্তু বেশ বড় সড়ো, এবং সেটাকে নিয়ে যখন আসে তখন অন্নপূর্ণা বুঝতে পেরে যায় যে এটা কাজটা এর বাবাই করেছে। ওই মেয়েকে নিয়ে এই বাউন্ডুলাগিরি ছাড়ছে না। তো মেয়ের বিবাহের ব্যবস্থা না করে সোহাই হরি নির্বিকার জীবনযাপন বিরক্ত হয়ে অন্নপূর্ণা বিস্তর বকাবকি করেন বাবা মেয়েকে। অন্নপূর্ণা তার বাবাকেও বকছে আর বড় মেয়ে খেন্তিকেও বকছে। 2-3 দিন পর অন্নপূর্ণা দেখেন ভাঙা পাঁচিলের ধারে খোলা জমিতে প্রবল শীতে খেন্তি একটি পুঁই চারা লাগাচ্ছে। ঘটনার এবারে শুরু, এবারে ক্লাইম্যাক্সে আসছে। কি হয়েছে? ওই পুঁই শাকের চিংড়ি খাওয়াই হচ্ছে তার সব থেকে বড় জায়গা। সে পুঁই শাক খেতে পছন্দ করেছিল। শীতের দিন একটা পুঁই ছোট চারা সে কিন্তু নিয়ে এসে পড়ে তার যে উঠোন আছে সেই উঠোনটাতে লাগিয়েছে। কে লাগিয়েছে? খেন্তি। মানে শত লাখো কষ্টতেও সে কিন্তু ওই পুঁই গাছটাকে লাগিয়েছে। এই পুঁই গাছটা লাগানোর পর সে কি করেছে? পুঁতে খেন্তি মাকে বলে সে রোজ জল ঢেলে গাছটিকে বাঁচিয়ে রাখে। এত কনকনে শীতে প্রতিদিন সে কি করে মগে করে জল আনে আর ওই পুঁই শাকটা আস্তে আস্তে বড় হতে শুরু হয়, পুঁই গাছটা। তো শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জ বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনে, কাঁপতে কাঁপতে টকটক করে কাঁপছে আর গোবর কুড়িয়ে ওই পুঁই গাছটাতে গোড়াগুলোতে দিচ্ছে। এইভাবেই জীবনের প্রতি সোহাগ ও বিতরাগে দিন চলে যায় সোহাইহীন সোহাই হরির পরিবারে। মানে এরকম ভাবেই কিন্তু চলতে থাকে তাদের দিন। সময় ঘনিয়ে আসে পৌষ মাস। শীতের দিনে পৌষ মাস এলো। পৌষ মাসে আমরা পিঠে পরব করি। সেই পৌষ সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের সংক্রান্তির দিনে দরিদ্র পরিবারের সামান্য উপচারে কি করে কি বানায়? পিঠে পুলি। পিঠে পুলি জানিস তো? অনেক রকম পিঠে আছে। হেঁসাল পিঠে, অনেকে আবার বলে পুর পিঠা, অনেকে আবার তাওয়া পিঠা, অনেকে বলে দুধ পিঠা। এই নানান ধরনের পিঠে পুলির আয়োজন করছে কে? মা অন্নপূর্ণা। কারণ ও জানে যে আমার মেয়েটা কিছু হোক যাক, খেন্তি কিন্তু খেতে পছন্দ করে। তো দিন দুঃখিনী মায়ের বানানো নিতান্ত সাধারণ পিঠে খেয়ে অসাধারণ স্বাদ পায় রাধি, পুটি ও খেন্তি। এরা কে? রাধি, পুটি, খেন্তি কার? রাধি, পুটি, খেন্তি কে? অন্নপূর্ণা অর্থাৎ সোহাই হরির মেয়ে, 3 মেয়ে। তো মুখ বুঝে শান্তভাবে 18-19টা পিঠে খাওয়ার পর কখানা পিঠে নেওয়ার কথা, আরো কখানা পিঠে নেওয়ার কথা তার মা বলছে। হ্যাঁ রে, 18-19টা খেলি আর খাবি নাকি? মানে যতই মারধর করুক মা তো, সে কিন্তু আবার তাকে জিজ্ঞাসা করছে। কি বলছে? 18-19টা পিঠে অর্থাৎ যেগুলোকে আমরা পুর পিঠা বলি সেগুলো খেয়ে নিল। দেখো এদিকে, তাহলে কখান পিঠে নেওয়ার পর অন্নপূর্ণা জিজ্ঞাসা করলো। খেন্তি ঘাড় নেড়ে হ্যাঁ বললো। বলছে হ্যাঁ আমি আরো খাবো। মানে ওকে জিজ্ঞাসা করছে আর নিবি? হ্যাঁ, কতটাই খেতে পছন্দ, মানে কতটা ভোজন রসিক। এবারে কখান পিঠে নেওয়ার পর খেন্তি ঘাড় নেড়ে বললো হ্যাঁ খাবো। মানে শান্ত এবং নির্ভর যারা খেতে পছন্দ করে তারা কিন্তু ঝগড়া ঝামেলা করে না, তারা কিন্তু সবসময় নিশ্চুপে সেই কাজগুলো করে থাকে। এবারে ভোজন রসিক মেয়েটার ভবিষ্যতে বিবাহ জীবনে নিশ্চিত সুখ কল্পনা অন্নপূর্ণা শান্তি অনুভব করে।
অনুভব করতে গিয়ে দেখো এদিকে শুনি, বৈশাখ মাসের প্রথম দিকে, আস্তে আস্তে আস্তে, বৈশাখ মাসের প্রথম দিকে সোহাই হরি কি বলছে না, বৈশাখ মাসের প্রথম দিকে এক দূর সম্পর্কের আত্মীয়ের সাথে খেন্তির বিবাহ ঠিক করার সময় এলো। এদিকে বাড়ছে কি, খেন্তির লাগানো পুঁই গাছ। এবারে দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে 40 বছর বয়সের ছেলের সাথে 15 থেকে 16 বছরের মেয়ের বিয়ে, মানে মোটামুটি 25 বছরের ডিফারেন্স। দেখ, পাত্রের সঙ্গে খেন্তির বিবাহ হয়ে ওঠে। পাত্রের দ্বিতীয় পক্ষের বিবাহ হয়েছিল, মানে আগে পক্ষের একটা বিয়ে হওয়া বউ ছিল, তার সাথে কোনো কারণবশত সেটা ছাড়াছাড়ি হয়ে গেছে। ঠিক আছে, তো অযত্নে লালিত মেয়েটি ঘরের অপচারিত পাঠাতে বুক কেঁপে ওঠে অন্নপূর্ণার। যতই করুক, যতই ভৎসনা দেখ, যখন মেয়ের বিয়ে ঠিক হচ্ছে তার মা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, অর্থাৎ নিজে খুব অস্থির হয়ে পড়ে, যে যাকে নিয়ে আমি ঝগড়া ঝামেলা করতাম দুদিন পরে সে আবার শ্বশুর বাড়ি পালাবে। সে কিন্তু পারে না নিজেকে খুব মানে বাগিয়ে রাখতে। কে পারে না? অন্নপূর্ণা। তো কেঁপে উঠে 2 মাস পরে আষাঢ় মাসেই বাবাকে পাঠালো সে বাড়ি আসবে। বৈশাখ মাসে বিয়ে হলো, 2 মাস পরেই বলেছে আষাঢ় মাসে তোকে কিন্তু নিয়ে আসা হবে, অর্থাৎ খেন্তিকে। সে সান্ত্বনায় অন্নপূর্ণাকে শান্ত করে এবং শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় খেন্তি। খেন্তির বিয়ে হয়ে গেল, কোথায় যাবে? শ্বশুর বাড়ি। তো খেন্তির আর ফেরা হয় না। কি ঘটনা, খেন্তি আর এই যে গেল, আর কিন্তু আসা আর হলো না। কি ঘটলো ঘটনা না, খেন্তি আর ফেরা হয় না। নিজের বাড়িতেই বরপণের বাকি যে 250 টাকা পাত্রপক্ষকে মিটিয়ে দিতে না পারলে অপরাধের বছর ঘুরে গেল, বাপের বাড়ি পাঠানো হয় না খেন্তিকে। কি ঘটনা ঘটেছে না, খেন্তির বাবার ধার রয়ে গেছে খেন্তির শ্বশুর বাড়িতে 250 টাকা পণ হিসাবে। পণ কি না, মেয়েদের বিবাহ দেওয়ার জন্য, অর্থাৎ বিবাহ সামগ্রী খরচ, সোনা দানা মণি মুক্ত যাই কিনিস না কেন, সেটাকে পণ বলা হয়। মেয়ের বিয়ে দেওয়ার সময় বাবাকে কিন্তু দিতে হয়, এটা কিন্তু সামাজিক একটা রীতি রেওয়াজ। এবারে সে কি করেছে, সেই 250 টাকা মেটাতে পারে নাই। কে মেটাতে পারে নাই? সোহাই হরি। তো সোহাই হরি যখন 250 টাকা মেটাতে পারে নাই, তাকে কি করছে, নানা রকম টর্চার, তাকে আদর যত্ন করছে না। কে করছে না? খেন্তির শ্বশুর বাড়ির লোকজন। খেন্তির শ্বশুর বাড়ির যখন লোকজন আদর যত্ন করছে না, তখন খেন্তি এই যে আষাঢ় মাসে ঘর আসার কথা, তখনও আসতে পারলো না। ফাল্গুন মাস চলে এলো। ফাল্গুন মাসে কি রোগ হয়? বসন্ত রোগ। ফাল্গুন চৈত্র মাসে বসন্ত রোগ দেখা যায়। বসন্ত, ফাল্গুন মাসে বসন্ত হয় খেন্তির। খেন্তির কিন্তু ফাল্গুন মাসে বসন্ত। বলছি, বসন্ত রোগ হচ্ছে আমাদের শরীরে ফসকা ফসকা হয়ে যায়। এখন এটা হয়ে গেছে গুটি বসন্ত, যেটাকে হাম বলে বা চিকেন পক্স। এটাকে বসন্তকালে হয়, সাধারণত ফাল্গুন থেকে চৈত্র মাসের মধ্যেই। এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও হচ্ছে। তো অসুস্থ মেয়েটির গা থেকে সোনার গয়নাগুলো খুলে নেওয়া হলো। এবারে হাতে গয়না পরেছিল, কারণ পক্স হলে এগুলোকে খুলে রাখতে হবে, তো সেগুলোকে খুলে নিয়েছে। কে খুলে নিয়েছে? খেন্তির শ্বশুর বাড়ির লোকেরা। তো খেন্তিকে দিয়ে আসে টালায়, সোহাই হরির এক দূর সম্পর্কের বোনের বাড়িতে। টালাতে ওকে পৌঁছে দিল, কারণ ওর পক্স হয়েছে, কে দেখাশোনা করবে? একে পাঠালো এক দূর সম্পর্কের আত্মীয়র কাছে, সোহাই হরির, অর্থাৎ টালায় পাঠিয়ে দিল। সেখানে মৃত্যু হয় খেন্তির। হ্যাঁ, বসন্ত হয়ে খেন্তির কিন্তু মৃত্যু হয়ে গেল। কি কারণে মৃত্যু হলো? বসন্ত রোগের কারণে খেন্তির মৃত্যু ঘটলো। তাহলে খেন্তির আর বাড়ি ফেরা হলো কি না। এখনো পর্যন্ত গল্পটা আর একটু আছে, আমরা দেখি কি বলছে ক্লাইম্যাক্সে। মেয়ের মৃত্যুর নির্মমতাকে মেনে নিয়ে সময়ের নিয়মে নিরুপায় অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে আবার পিঠে বানালো। পৌষ মাস থেকে আবার পৌষ মাস ফিরে এলো। অন্নপূর্ণা মানে পাগল হয়ে গেছে। কেন পাগল হয়েছে? খেন্তি খেতে ভালোবাসতো, পিঠে পুলি সব খেতে পছন্দ করতো। তাহলে যে মেয়েটা মারা গেল, তাকে স্মরণ করার জন্য ও কিন্তু নিজের মানে চিন্তা নাই যে আমার মেয়ে যে মারা গেছে খেন্তি, সে কিন্তু বুঝে উঠতেই পারছে না। সে কি করেছে? আবার পিঠে পুলি তৈরি করেছে। ভাবছে
যে হয়তো আমি যদি পিঠে পুলি তৈরি করি, হয়তো খেন্তি সেই আবার মৃত্যুর কোল থেকে ফিরে এসে আমার পিঠেটা খাবে, কিন্তু আসলে তো ঘটনা শেষ, খেন্তি তো মারা গেছে, সে তাকে কে বুঝাবে? সেই কষ্টে তার দুই বোনকে নিয়ে সে পিঠে পুলি বানাতে শুরু করলো, সেটাই এখানে বলছে। পুটি ও রাধি আয়োজনে অংশগ্রহণ করে আগের মতোই। তাহলে খেন্তি মারা গেছে, দুই বোন এখন বেঁচে আছে, যার নাম হচ্ছে পুটি আর একজনের নাম হচ্ছে রাধি। পুটির পিঠে খাবার আগে পুটির দিদির কথা মনে পড়েছে, কারণ পুটির বড় দিদির নাম হচ্ছে গা খেন্তি, ছোট বোনের নাম হচ্ছে গা রাধি, পুটির থেকে ছোট যে তার নাম হচ্ছে রাধি। ওই যে পুঁই শাকটা যে ছুড়ে এসেছিল তার নাম হচ্ছে গা রাধি। তাহলে পুটির দিদির কথা মনে পড়ে, সকলের মনে সেই উৎসব পার্বণের ভরাক্রান্ত হয়ে, মানে পৌষ পর্ব আমাদের এদিকে অনেকে নতুন জামা কাপড় পরে, পিঠে পুলি নানা রকমের ব্যাপার স্যাপার, কিন্তু সেটাতেও কিন্তু আর তাদের মন ভরে না। কি হলো? খেন্তি নেই, রয়ে গেছে তার হাত লাগানো সেই পুঁই চারাটি, হাতে লাগানো সেই পুঁই চারাটা কিন্তু বাড়ছে, মানে ও মরে গেছে কিন্তু তার হাতে লাগানো পুঁই চারাটা উঠোনের মাঝেই এখনো বাড়ছে। তাহলে ওই পুঁই চারাটি উঠোনের কোণে মা মেয়েদের দৃষ্টি আবদ্ধ হয়ে যায়, সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির স্মৃতি বিরাজ করেছে। বহু সাধ করে তার নিজের হাতে পোতা পুঁই গাছটি কচি কচি সবুজ পাতায় ভরে উঠেছে, মরে গেছে কিন্তু ওই গাছের মধ্যেই থেকে গেছে খেন্তি। ওই পুঁই গাছটা হচ্ছে খেন্তির স্মৃতি চিহ্ন, মানে খেন্তি মরে গেছে কিন্তু পুঁই গাছ হয়ে গেছে খেন্তি, মানে পুঁই গাছটা আসলে খেন্তিতে পরিণত হয়েছে। তো সব ডোকাগুলি মাচা পোতা গাছটি কচি কচি সবুজ পাতায় ভরে গেছে, সব ডোকাগুলি মাচায় ধরেনি, জীবনের লাবণ্য ভরে আছে, লাবণ্যে ভরে আছে গাছটি, সুস্পষ্ট নধর প্রবর্ধন তার গতি, ঠিক যেমনটা খেন্তি বেঁচে থাকলো হতো। বলছি খেন্তি যদি আজ বেঁচে থাকতো তাহলে এইভাবেই বেঁচে থাকতো। ঠিক আছে, তারপরে কি বলছে দেখি। তো এখানে কিন্তু আমরা গল্পটা বুঝতে পারলাম যে কি কারণে গল্পটা হয়েছে, কি কারণে গল্পটা তৈরি হয়েছে। তাহলে এখানে এবার আমরা দেখি, খুব সুন্দর করে দেখো আমরা উত্তরগুলো বলতে পারবো। তাহলে খেন্তির বাবার নাম, মায়ের নাম, তারা কবন, কি কি, খেন্তি কি করে মারা গেছিল? বসন্ত রোগে। কোন মাসে বসন্ত হয়েছিল? ফাল্গুন মাসে। বিয়ে হয়েছিল কখন? কখন ফিরে আসার কথা? আষাঢ় মাসে। তার কি ফিরে আসা হয়েছিল? সে তার ধার কত ছিল তার শ্বশুর বাড়িতে? কে দিতে পারে নাই? সোহাই হরি। প্রথমে কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল? সীমন্ত জমিদারের ছেলের সাথে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। পরে কিন্তু তার বিয়ে হয়েছিল কার সাথে? একটা বেশি বয়সের লোকের সাথে, যার বয়স ছিল, তার মানে কত ডিফারেন্স বুঝ। সেখানে কিন্তু বিয়ে হয়, কিন্তু এখানে 250 টাকার জন্য তার প্রাণ গেল, আর শীতের জন্য, মানে এই ফাল্গুন মাসে বসন্তের জন্য আর তার ফেরা হলো না। কিন্তু এদিকে পুঁই গাছটা বেশ বেড়ে উঠেছে। বলছে যে মাচাটা হয়েছিল সেটাতেই কিন্তু এই পুঁই গাছটা আর ধরছিল না, মানে এতটাই ফুলে ফেপে উঠেছিল খেন্তির লাগানো সেই পুঁই গাছ। এই জন্য এই গল্পটার নাম বিভূতিভূষণ কি রেখেছে? পুঁই মাছ। মাথায় থাকবে গল্পটা? বেশ, চলো আমরা এবারে কোশ্চেন লিখে ফেলি।